আচ্ছা, ওয়ার্কিং এইড, এটা হচ্ছে ওয়ার্কিং এইড। দেখেন চ্যাপ্টার নাম্বার 11, ওয়ার্কিং এইড। ওয়ার্কিং এইডটা হচ্ছে সাহায্যকারী যন্ত্রাংশ আর কি। আমরা সুইং মেশিনে সেলাই করার জন্য আমরা তো সুইং মেশিনের কিছু পার্টস থাকে যেগুলা সুইং মেশিনের মানে নিজস্ব পার্টস আর কি, সুইং মেশিনের পার্টস। এছাড়া আমরা আমাদের সুইং করার জন্য বিভিন্ন ধরনের সুইং, তারপর হচ্ছে গার্মেন্টস এর ভিতরে অনেক সময় আমরা এক্সট্রা অনেক অ্যাক্সেসরিজ অ্যাড করি। এই সকল বিষয়ে যাতে আমরা সহজে কাজ করতে পারি, কম সময়ে কাজ করতে পারি, এই জন্য আমরা কিছু অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করি যেগুলা মূলত সুইং মেশিনের সাথে সব সময় থাকে না। আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা ওইগুলা অ্যাড করি। এগুলোর বলা হয় ওয়ার্কিং এইড। তো ওয়ার্কিং এইডের দেখেন আপনাদের এখানে 11.3 তে একটা তালিকা দেওয়া আছে, যেমন গাইড, কম্প্রেসিং ফুড, বিশেষ প্রেসার ফুড, স্টিচিং জিগ, র্যাক গাইড। ঠিক আছে, তো এইগুলো সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হবে। এই অধ্যায়ে শুধুমাত্র এইগুলোর একটা বর্ণনা পড়লেই আর তেমন কিছু দেখতেছি না। হ্যাঁ, এইগুলাই আছে। এখান থেকে আপনাদের মিনিমাম 8টা থেকে 10টা ওয়ার্কিং এইড সম্পর্কে জানা থাকতে হবে। আমি একটা স্লাইড রেডি করে রাখছি, আপনাদের স্লাইড রেডি না, ওই স্লাইড শেয়ারে ছিল আর কি, ওইখান থেকে বের করে রাখছি। আচ্ছা, এখান থেকে শুরু করি। দেখেন তো ওয়ার্কিং এইড, দেখেন ওয়ার্কিং এইড সম্পর্কে বলছে এটা হচ্ছে এমন একটা মানে এক্সট্রা মেশিন পার্টস যেগুলা হচ্ছে মেশিনের সাথে সংযুক্ত করা হয় টু স্পিড আপ দ্য প্রোডাকশন। যেটা বললাম একটু আগে, আমাদের প্রোডাকশনটার গতি যাতে আরো দ্রুত সময়ের ভিতরে করা যায়, কম সময়ের ভিতরে আমরা বেশি কাজ করতে পারি। অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি ইন দ্য সুইং মেশিন, এবং আমাদের সুইং মেশিনে যে সমস্ত কার্যক্রম হয় প্রত্যেকটা কার্যের কোয়ালিটি যাতে আরো ভালো করা যায়, এই সকল যন্ত্রাংশকেই বলা হয় ওয়ার্ক এইড। তো এটার অবজেক্টিভ গুলো কি কি? এটা হচ্ছে এই যে মাত্র আমরা পড়লাম, ইনক্রিজ দ্য প্রোডাকশন, প্রোডাকশনের গতি বাড়ানো, কোয়ালিটি বাড়ানো, তারপর হচ্ছে যে মেশিনটা চালাচ্ছে অপারেটর, ওই অপারেটরের যাতে কাজটা সহজ হয়ে যায়, ওর ওয়ার্কলোড কমে যায়, টু রিডিউস দ্য ওয়ার্কলোড অন অপারেটর, তারপর টু রিডিউস দ্য টাইম ফর হ্যান্ডলিং। এছাড়া হচ্ছে গিয়ে আপনার কম সময় যেতে লাগে, আর একটা হচ্ছে কন্ট্রোল দ্য গার্মেন্টস কোয়ালিটি, গার্মেন্টস কোয়ালিটি যাতে আমরা কন্ট্রোল করতে পারি। এইগুলো আপনাদের বইয়ে নাই, জাস্ট জানার জন্য আর কি, যে এটা ডেফিনেশন আর এটা কি উদ্দেশ্যে সাধারণত আমরা এই ওয়ার্কিং এইড বা এই যন্ত্রাংশগুলা ব্যবহার করে থাকি। এরপরে দেখেন প্রথমত আসছে গাইড। আপনাদের বইয়ের এক নাম্বারও গাইড, এটার সাথে না মিলার কথা কিন্তু আনফরচুনেটলি মিলে গেছে আর কি। গাইডটা হচ্ছে এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা ক্লিয়ার না। গাইডটা হচ্ছে গাইড আর ইউজড ফর কারেক্ট সুইং ইন দা প্রিডিটারমাইন্ড পজিশন। এটা হচ্ছে আমরা গাইডটা মূলত ব্যবহার করি। গাইড খেয়াল করেন, গাইড হচ্ছে কি আপনি যখন ট্রাভেলিং এ যান কোনো অপরিচিত জায়গায়, তখন একটা গাইড আমরা সাধারণত ব্যবহার করি। সেটা হচ্ছে আমরা যে জায়গাটা চিনি না সেই জায়গাটা যাতে উনি চিনে থাকে, সেগুলো আমাদের ডিরেকশন দিয়ে দিয়ে রাইট ওয়েতে আমাদের মানে পথে নিয়ে যায়। তেমনি ভাবে আমরা যখন সুইং করি, সুইং করার ক্ষেত্রে আমাদের মানে যেই প্রিডিটারমাইন্ড একটা পজিশন থাকে যে আমরা এই লাইন ধরে সেলাইটা করব, ওই জায়গাটা যাতে আমরা ফিক্সড রাখতে পারি, অর্থাৎ সঠিক জায়গায় সেলাইটা করতে পারি, এই জন্য আমরা হচ্ছে গাইড ইউজ করি। এছাড়া আমরা কি করি, এটা স্ট্রেট অথবা কার্ভ সুইং, অনেক ক্ষেত্রে আমাদের লম্বা মানে সোজা সেলাই দিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাঁকা সেলাই দিতে হয়, যাতে এইগুলো আমরা সহজে কন্ট্রোল করতে পারি। এইগুলোর জন্য মূলত আমরা গাইড ব্যবহার করে থাকি। তারপরে দেখি দেখি কি আছে। একদম মিললেই তো আছে। এরপর হচ্ছে কম্প্রেসিং ফুড। কম্প্রেসিং ফুডটা দেখেন, এই যে কম্প্রেসিং ফুডটা এখানে দেখাইছে, একটু খেয়াল করলে বুঝবেন, ছবিটা দেখলে দেখবেন যে এই যে এই পাশের আমার মাউস খেয়াল করলে যে এই ফুডটা আর এই ফুডটার ডিস্টেন্স আছে একটা, এটা একটু উপরে আর এটা একটু নিচে। তো এটাকে দেখেন, দিস টাইপস অফ প্রেসার ফুড হ্যাজ টু সেকশন। এটা দুইটা সেকশন থাকে, এই যে দুইটা সেকশনের কথা বললাম। ইচ সেকশন ক্যান পারফর্ম দেয়ার ওয়ার্ক ইন ডিফারেন্ট হাইট আর কি। প্রত্যেকটা সেকশন ডিফারেন্ট হাইটে কাজ করে। ঠিক আছে, এটা কি জন্য মূলত হচ্ছে গিয়ে আমরা দিস ইজ সুইটেবল ফর সুইং 1 to 2 মিলিমিটার। আমরা হচ্ছে গিয়ে একদম কাপড়ের যে প্রান্তটা থাকে ওই প্রান্তর ভিতরে সেলাইটা করি, সেলাইটা একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থাকতে হয়, সেটা হচ্ছে 1 থেকে 2 মিলিমিটার ডিস্টেন্সে। এইটা মেনটেন করার জন্য মূলত আমরা কম্প্রেসিং ফুডটা ব্যবহার করি। এটা স্পেশালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে কাপড়টা কতটুকু মোটা কতটুকু চিকন, অর্থাৎ এই হাইটটা যতটুকু উঁচু হবে কাপড়টা ততটুকু যদি মানে ইয়া থাকে থিক আর কি, মোটা থাকে, পুরো থাকে, সেক্ষেত্রে আপনার সুবিধা হয়। এছাড়া এই কম্প্রেসিং ফুড গুলা বিভিন্ন আকৃতিতে পাওয়া যায়। আরো যদি আপনার কাপড় অনেক বেশি মোটা হয়, যেমন ধরেন আপনি যদি কটন নর্মাল কোনো ফেব্রিক সুইং করতে যান, সেক্ষেত্রে একরকম ওয়েট, কিন্তু আপনি যদি বিশেষ কোনো ফেব্রিক যেমন ডেনিমটা সাধারণত জিএসএম বেশি, এটা একটু মোটা বেশি হয়, ঠিক আছে, থিকনেস বেশি হয়, সেই ক্ষেত্রে তারপর হচ্ছে যে কলার গুলা সাধারণত কাপড়ের থেকে বেশি হয়, ঠিক আছে, সিম পকেট এইগুলো সাধারণত একটু মোটা হয়, সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই কম্প্রেসিং ফুডটা ব্যবহার করি।
এরপরে কি আছে, এরপরে আছে স্পেশালাইজড প্রেসার ফুড, একদম বইয়ের সাথে মিল দেখি, বাহ। আচ্ছা, স্পেশাল ফুডটা হচ্ছে ওই যে কম্প্রেসিং প্রেসার ফুডের মতোই, কিন্তু এটা একটু স্পেশাল কিছু এটার ভিতরে টেকনোলজি থাকে। সেটা হচ্ছে দেখেন, এটি ইউজ ফর অ্যাটাচিং পাইপ শেপিং ট্রিমিংস। আমরা অনেক সময় পাইপ শেপিং অনেক কিছু আমাদের ইয়াতে অ্যাড করি, ছেলেদের পাঞ্জাবিতে, মানে নর্মালি আমরা দেখে থাকি আর কি। তারপরে হচ্ছে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডেকোরেটিভ পারপাস আর কি। আমরা অনেক সময় এই যে ওই বুকের কাছ দিয়ে দেখবেন অনেক কাজ তৈরি করি পাঞ্জাবি, সেই ক্ষেত্রে আমরা এই যে পাইপ শেপিং ট্রিমিংস অ্যাড করি এইগুলা লাগানোর জন্য। তারপর হচ্ছে ব্রেড অর ইলাস্টিক, ব্রেড তো চিনেন, ব্রেড হচ্ছে গিয়ে আমরা হুডি ব্যবহার করি না, হুডির দেখবেন ইয়া থাকে, একটা ফিতা থাকে। তারপরে হচ্ছে আমরা জুতার ফিতা যেটা ব্যবহার করি ওইটা এক ধরনের ব্রেড, ঠিক আছে, মানে কাপড়ের ছোট্ট সুইয়ের ইয়ার্নের মাধ্যমে আর কি আমরা মোটা করে রশির মতো তৈরি করি, এগুলো ব্রেড বলা হয়। অথবা ইলাস্টিক, এইগুলা অ্যাড করার ক্ষেত্রে আমরা এই যে স্পেশালাইজড প্রেসার ফুড ব্যবহার করি। ইট ইজ সুইটেবল ফর সুইং এভরি ক্লোজ টু চেইন অর পাইপ। অথবা আমরা এই যে চেইন, ঠিক আছে, চেইন অথবা পাইপের কাছাকাছি যে সেলাইগুলো দিতে হয়, যেমন ধরুন আমরা জিপার যেখানে অ্যাড করি, দেখবেন জিপারের পাশেই কাছাকাছি দুই পাশে দুই প্রান্তে সেলাই করে লাগাই দিতে হয়, ওই ক্ষেত্রে আমরা এই যে এই প্রেসার ফুডটা ব্যবহার করতে পারি। এরপরে কি আছে দেখেন, স্টিচিং জিগ। স্টিচিং জিগটা আপনার আগেও পড়ার কথা। স্টিচিং জিগটা হচ্ছে, স্টিচিং জিগের কোনো ছবি নাই আপনাদের ইয়াতে, র্যাক গাইড, হ্যাঁ আপনাদের ইয়াতে আছে, বই আছে 11.6। 11.6 দেখেন একটা স্টিচিং জিগ দেওয়া আছে। স্টিচিং জিগটা মূলত ব্যবহার করা হচ্ছে পকেটের ক্ষেত্রে, যেমন জিন্সের পকেট থাকে, ব্যাক পকেট যেটা, তারপর হচ্ছে শার্টের যে পকেট থাকে, এই সকল পকেটের একটা নির্দিষ্ট আকৃতি থাকে এবং এই আকৃতিগুলো অনুযায়ী একটা নির্দিষ্ট জায়গায় খুব সূক্ষ্মভাবে সেলাই করতে হয়। এই ক্ষেত্রে আমরা এই স্টিচিং জিগ ব্যবহারের মাধ্যমে আমরা এটা অ্যাড করতে থাকি। দেখি এখানে কি বলছে, স্পেশালি ইউজড ফর সুইং স্মল পার্ট অফ গার্মেন্টস। এই যেগুলো বললাম স্মল পার্ট অফ গার্মেন্টস, যেমন ওই পকেটের কথা বললাম, এছাড়াও আরো স্মল অনেক কিছু থাকে, যেমন এই যে কলার, কাফ, এগুলো দেখবেন একদম প্রান্তে খুব সূক্ষ্ম সেলাই করতে হয়। এগুলো একটু এদিক সেদিক হয়ে গেলে কাপড়ের মানে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কলার, কাফের সেলাই গুলাই মূলত আমরা মানে আমাদের চোখের ভিতরে দৃশ্যমান থাকে আর কি, যে এইগুলো আমরা খেয়াল করি কিনতে গেলে যেগুলো সেলাইগুলো কেমন, সেই ক্ষেত্রে আমরা সাধারণত স্টিচিং জিগ ব্যবহার করি। এখানে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ দিছে, এগুলো আপনাদের দরকার নাই। আচ্ছা, এখানে একটা স্টিচিং জিগের ছবিও দিছে। এই যে স্টিচিং জিগ, অর্থাৎ এই যে স্টিচিং জিগটা, এই যে এইখানে আপনার সেলাই করাটা, এটা হচ্ছে কি আপনি এইটা যেটা দিছে ছবিটা, এটা হচ্ছে হাতে সেলাই করা, এটা হলো হ্যান্ড স্টিচিং জিগ। এটা আপনি যখন হাতে সেলাই করতে যাবেন তখন এই যে দেখেন এখানে ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে জাস্ট আপনি সুইটা প্রবেশ করায় বের করে ফেলবেন। ফলে আপনি যখন সেলাইটা করবেন, সেলাই করার ক্ষেত্রে এই সিম লাইনটা, তারপরে এইখান থেকে শেষ প্রান্তের দূরত্ব, এইগুলা ঠিক থাকবে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে র্যাক গাইড। র্যাক গাইডটা সহজ, র্যাক গাইডটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা আসে, যে র্যাক গাইডের কাজ কি। র্যাক গাইডের হচ্ছে, র্যাক গাইডটা মূলত আমরা ব্যবহার করি আমরা অনেক ক্ষেত্রে ইলাস্টিক, তারপরে হচ্ছে গিয়ে এগুলো কি বলে, ফিতা আর কি, ওই যে লেস, ঠিক আছে, এগুলোর ইয়েতে বলে লেস, তারপর হচ্ছে ব্রেড, ইলাস্টিক, এই সমস্ত পার্ট গুলা আমরা যখন সেলাই করতে থাকি সেগুলো মেশিনের বাইরে থেকে মেশিনে ফিট করানো হয়। তো এই মেশিনে যখন ওইগুলা ফিট করা অবস্থায় মেশিন যখন চলে, তখন তো একটা নির্দিষ্ট গতিতে এটার ভিতরে ওই ইলাস্টিক অথবা লেস আপনি যেটা লাগাচ্ছেন ওইটা তো মানে কন্টিনিউয়াসলি মেশিনের ভিতরে প্রবেশ করতে হবে। তো এই যে প্রবেশ করতে হবে, অর্থাৎ এই ইলাস্টিক এবং ব্রেড বা লেস এইগুলা যেখানে আছে কোনো একটা জায়গা থেকেই তো এগুলো আস্তে আস্তে মেশিনের ভিতরে ফিড হয়। ওই জায়গা থেকে মেশিনের সুইং নিডলের নিচে আসার আগ পর্যন্ত যে জায়গাটুকু থাকে, ওই জায়গাটুকু থেকে যাতে কোনো ধরনের টেনশনের কোনো প্রবলেম না হয়, অর্থাৎ সাপোর্ট দেওয়ার জন্য আমরা এই র্যাক গাইডটা ব্যবহার করি। আচ্ছা, এরপর আছে লাইট। লাইটটা বোঝার জন্য আপনারা দেখবেন যে আমরা আগে লেজার ব্যবহার করতাম, অথবা বিভিন্ন সিনেমায় দেখে থাকবেন যে আমরা বিভিন্ন অস্ত্র আর কি, বন্দুকের মাথায় একটা লাইট থাকে, আমরা ওইটা যেখানে রাখবেন আপনার ওইখানে আপনার কি করতে, টার্গেট করতে সুবিধা হয়। এই ক্ষেত্রে আমরা এই লাইটটা ব্যবহার করি হচ্ছে আমরা যেই জায়গাটায় সেলাই করব ঠিক ওই জায়গাটায়, মানে আমরা লাইট যে জায়গায় পড়ে আপনি মেশিনটা যখন চালাইবেন তখন সুইংটাও ঠিক ওই লাইন বরাবর হবে। অর্থাৎ লাইটটা আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি মানে সঠিক ডিরেকশনে আছি। আমরা আর কি ইয়া করার জন্য, আমাদের সিম লাইনটা স্ট্রেট করার জন্য অথবা প্রয়োজন অনুযায়ী অনেক সময় কার্ভ করার জন্য আমরা মূলত এই লাইটগুলো ব্যবহার করি। মেকিং উইথ চক or pencil is required on the fabric for sewing of part of the garments. The check spot or making
লিখছে দ্য চক স্পট অর মার্কিং আর ফাউন্ড আফটার ওয়াশিং অর সুইং। এটা বলছে যে আমরা কেন লাইটটা ব্যবহার করি। আমরা সাধারণত নর্মালি যে কাজটা করি, যেখান দিয়ে সেলাই দিব ওইখানে সাধারণত আমরা চক দিয়ে দাগ দিয়ে মূলত কাজ করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ফেব্রিক আছে যে ফেব্রিক গুলোতে আপনি চক ব্যবহার করার পরে যখন আপনি সেলাই করে ফেলবেন, সেলাই করার পরে যখন এটা ওয়াশ করবেন, ওয়াশ করার পরে ওই চকের দাগটা মানে চকের দাগটা থেকে যায়, এটা একটা সমস্যা। ঠিক আছে, এইটা যাতে না করা লাগে, মানে আমরা চক ব্যবহার না করে আমরা যদি সুইংটা ঠিক মতো করতে যাই সেক্ষেত্রে আমরা লাইটের ব্যবহার করতে পারি, যার ফলে লাইট ব্যবহার করলে তো কোনো দাগের প্রয়োজন পড়ে না, কাপড়ের ভিতরে কোনো স্পট পড়ে না। তো এটাই বলছে যে ইন ওয়ার্ডার টু রিমুভ দ্য প্রবলেম, এই সমস্যাটা সমাধান করার জন্য স্পেশাল মার্কার ইউজড হুইচ আর নট ভিজিবল। আমরা স্পেশাল মার্কার ব্যবহার করি যেগুলো হচ্ছে নট ভিজিবল, মানে চোখে দেখা যায় না, ইন নর্মাল লাইট। ঠিক আছে, এই নর্মাল লাইটের সাহায্যে, বাট ভিজিবল ইন আল্ট্রাভায়োলেট রে। এগুলা নর্মাল লাইটে আপনি চোখে পড়বেন না, এই যে লাইটটার কথা বলছে, কিন্তু এগুলা আল্ট্রাভায়োলেট রে আর কি। এগুলা আমরা আল্ট্রাভায়োলেট রেতে দেই একটা, এটা এটা একরকম হইতে পারে। আরেকটা হচ্ছে দ্য লাইট ক্যান রিফ্লেক্ট অ্যাজ দেন বিম অ্যালং নিডেল। এটা হচ্ছে ওই লাইটটা যখন আপনি ফেলবেন তখন আপনার ওই যে রিফ্লেক্ট আর কি অ্যাজ থিন, এবং এটা খুব সূক্ষ্মভাবে দেখা যাবে অ্যালং দ্য নিডেল, নিডেলের ডিরেকশন অনুযায়ী বা নিডেল যেখান দিয়ে যাবে ওইটা। তারপরে হচ্ছে কি আছে, ফোল্ডার। ফোল্ডার তো বুঝেন, আমরা কাপড়ের প্রান্ত মানে একদম শেষে বিভিন্ন জায়গায়, যেমন ধরেন কাপড়ের একদম হেম যেটা বলে, হেম হচ্ছে গিয়ে প্যান্টের একদম নিচে যেখানে আমরা একটা ভাঁজ দেই, তারপরে শার্টের একদম শেষের অংশে নিচে যেখানে আমরা একটা ভাঁজ দেই। তো এই ভাঁজ করার ক্ষেত্রে দেখবেন আমরা এখানে একটা ফোল্ডিং করি, ভাঁজ মানে ফোল্ড করে তারপরে ভাঁজ দেই, মোটামুটি 2টা ভাঁজ দিয়ে তারপরে সেলাইটা দেই, যাতে মানে কাপড়ের প্রান্ত ভাগটা বাইরে থেকে দেখা না যায়। ওই ক্ষেত্রে এইটা আপনি যদি হাতে করতে যান এটা অনেক সময় লাগার মানে সময় থাকে, মানে সময় সাপেক্ষ আর কি, ধীরে ধীরে করতে হয়, যেটা আমাদের প্রোডাকশনের একটা বড় সমস্যা। প্রোডাকশনের সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট হচ্ছে যত দ্রুত কাজ করা যায়, এবং এটাও খেয়াল রাখতে হবে দ্রুত কাজ করতে গিয়ে আবার কোয়ালিটি নষ্ট করলে হবে না। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এইটা একটা ফোল্ডার ব্যবহার করি। এই যে একটা ফোল্ডারের ছবি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটার ভিতরে আপনি কাপড়টা জাস্ট ঢুকাই দিবেন, ঢুকাই দিলে কাপড়টা অটোমেটিকলি ভাঁজ হয়ে যায়। এটা দেখেন এই যে এখানে আস্তে আস্তে সরু হয়ে গেছে, আপনি এখান দিয়ে যখন কাপড়টা প্রবেশ করাই দিবেন এটা আস্তে আস্তে ঢুকে এই জায়গাটায় যায় অটোমেটিকলি ফোল্ড হয়ে যাবে, ফোল্ড হয়ে এই পাশ দিয়ে বেরোবে, আর এই জায়গাটায় আপনার সুইংটা হবে। তার মানে এখান দিয়ে আপনি কাপড়টা জাস্ট একটা ভাঁজ দিয়ে ঢুকাই দিলে ও এই জায়গায় এই মানে প্রেসারের কারণে টেনশনের কারণে আস্তে আস্তে টানার কারণে এটার ভিতর ভিতর দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে এখানে আপনার 2টা অথবা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী 3টা ভাঁজ হয়ে ওই পাশ দিয়ে বেরোলে ওইখানে সুইংটা হয়ে যায়। তো এটা বলছে যে এ সুইং মেশিন অ্যাটাচ উইথ ফোল্ড ওয়ান অর মোর ম্যাটেরিয়ালস ইনটু দ্য desired configuration for the swing is called folder। এটা ফোল্ডারের ডেফিনেশন দিছে, ইট মে বি প্লেসড ইন দ্য মিডল অফ দ্য প্রেসার ফুট। এইগুলা সাধারণত আমরা যে প্রেসার ফুটটা ব্যবহার করি ওই প্রেসার ফুটটার মাঝখানে অথবা সামনে, প্রেসার ফুটের সামনে আমরা ব্যবহার করতে পারি। সাধারণত প্রেসার ফুটটা যেখানে থাকে, প্রেসার ফুটটাই তো কাপড়টারে ফিড ডগের উপরে চাপ দিয়ে রাখে, ফলে কাপড়টা সামনের দিকে আগায়। এটা আপনি মাঝখানে রাখলে হবে অথবা সামনে রাখলেও হবে। এর এর মানে এইখানে রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে ওই নিডেলের নিচে ভাঁজ হয়ে কাপড়টা যায়। একদম আপনার 2টা ভাঁজ দিয়ে যদি যাওয়ার টার্গেট থাকে সেক্ষেত্রে 2টা ভাঁজ দিয়ে যায়, 3টাতে থাকলে 3টা ভাঁজ দিয়ে যায়। ইট ইজ ইউজড ফর ইনক্রিজ দ্য প্রোডাকশন টু এনশিওর দ্য কোয়ালিটি অফ প্রোডাক্ট। প্রোডাক্টের কোয়ালিটি নিয়ন্ত্রণ করার জন্য আমরা সাধারণত এটা ব্যবহার করি। এরপরে কি আছে, স্ল্যাক ফিডার। স্ল্যাক ফিডার কি আপনাদের আছে? ফোল্ডার স্ল্যাক ফিডার আছে, ঢিলা ফিডিং। এটা চিত্র কি নাই বোধহয়। আচ্ছা, স্ল্যাক ফিডারটা হচ্ছে এটা এটা বুঝবেন, সেটা হচ্ছে কি আমরা অনেক সময় ইলাস্টিক তারপরে ব্রেড ট্যাপ এগুলা আমরা মানে অতিরিক্ত টেনশনের মাধ্যমে অ্যাড করি। যেমন ধরেন আমরা ইলাস্টিক অনেক ক্ষেত্রে আমরা পায়জামা অথবা আমাদের বিভিন্ন বডির সাথে যেখানে ফিটিংস করার দরকার পড়ে, যে একদম বডির সাথে লেগে থাকবে ওই জায়গায় আমরা ইলাস্টিক ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা একটু অতিরিক্ত টেনশন ব্যবহার করি আর কি। এটা বলছে ইন রোল ফর্মস এক্সিস্ট টেনশন এন্ড অ্যাটাচ ইন দ্য গার্মেন্টস ইন টেনশন কন্ডিশন, সিম্পাকার মে বি ক্রিয়েটেড ডিউ টু দা শ্রিঙ্কেজ। যখন আপনি একটা ইলাস্টিক একদম অনেক মানে টান টান অবস্থায় লাগাই দিবেন, ও ও যখন আপনি ছেড়ে দিবেন ও তখন কি করবে, ওর ওর যে ধর্ম, ইলাস্টিকের ধর্ম হচ্ছে আপনি যখন প্রেসার ক্রিয়েট করবেন টেনশন ক্রিয়েট করবেন তখন এটা লম্বা হবে। যখন আপনি ওই
টেনশন প্রেসার সরায় ফেলবেন তখন ওটা আগের জায়গায় ফিরে আসবে। তো যখন আপনার টান টান অবস্থায় সেলাই করবেন এবং যখন এটা আপনি ওই টানটা সরায় ফেলবেন তখন কি করবে, অটোমেটিকলি ও কুচকায় যাবে সাথে সাথে, যেহেতু আপনি কাপড়ের সাথে লাগাই দিয়েছেন সেহেতু কাপড়টাও কুচকায় যাবে, মানে শ্রিঙ্কেজ তৈরি হবে আর কি। ইন স্ল্যাক ফিডার লেস অর ব্রেড ইজ ওপেন ফ্রম রোল উইথ এ হেল্প অফ মোটর অর রোলার। এক্ষেত্রে আমরা এই স্ল্যাক ফিডারে হচ্ছে গিয়ে আমরা এটা ঢিলা করে লাগাই আর কি, ওইভাবে লাগাই না। আমি প্রথম যেটা বললাম, আমরা যদি শ্রিঙ্কেজ তৈরি করতে না চাই, আমরা ইলাস্টিকটা লাগাবো কিন্তু এখানে কোনো শ্রিঙ্কেজ থাকবে না, সেক্ষেত্রে আমরা স্ল্যাক ফিডার তৈরি করি। এটা আমরা সাধারণত ওই যে স্ল্যাক ফিডার, এটা থেকে লেসার ব্রেডটা ওপেন মানে খোলা হয় ফ্রম রোল। সাধারণত এই স্ল্যাক এই ব্রেড অথবা লেস এগুলা একটা রোলারের ভিতরে জড়ানো থাকে। তো এই রোলার গুলা থেকে আমরা মোটরের সাহায্যে ওপেন করি, দেন হ্যাংস অ্যাজ এ লুপ ফ্রম, ঠিক আছে। তারপরে এগুলারে আমরা ওই মানে ঢিলা করে রাখি আর কি। লুপ ফ্রম বলতে এটারে এমন ভাবে টেনশন দেই যাতে এটা ঢিলা অবস্থায় থাকে, এই জন্য এটার বলা হয় স্ল্যাক ফিডার। মানে আমরা এটা ঢিলা রাখি, টাইট টাইট করে রাখি না, যাতে আমাদের কোনো শ্রিঙ্কেজ না হয় গার্মেন্টস এর ভিতরে। ইলাস্টিকেশন, ইলাস্টিকেশন তো বুঝবেন। ইলাস্টিকেশনটা হচ্ছে আপনার ওই যেটা বললাম একটু আগে, ইলাস্টিকেশন এই আগেরটাই আলোচনা করা হয়েছে। আমরা ইলাস্টিক সাধারণত ব্যবহার করি কোনো অংশে আমরা যদি কাপড়ে আমাদের বডির সাথে একদম ফিটিংস করে রাখতে চাই, যেমন পায়জামার পাশে আমরা অনেক সময় ইলাস্টিক ব্যবহার করি, প্যান্টের ইয়াতে অনেক সময় আমরা ইলাস্টিক ব্যবহার করি। তারপরে হচ্ছে আমরা এই যে টি শার্ট গুলাতে অনেক সময় যেগুলা ফিটিং থাকে ওইগুলার গলায়, অর্থাৎ গলার যে হোলটা থাকে ওইখানে ইলাস্টিক ব্যবহার করি। ওই সকল ক্ষেত্রে ইলাস্টিক জোড়া লাগানোর জন্য ইলাস্টিকেশন ক্যান বি মেড ইউজিং ফোল্ডার ইন দ্য ফ্রন্ট অফ প্রেসার ফুট। এগুলো আমরা ওই ইলাস্টিক জোড়া দেওয়ার জন্য সাধারণত ব্যবহার করি। এটা আমরা ব্যবহার করতে পারি হচ্ছে গিয়ে ইন ফ্রন্ট অফ প্রেসার ফুট, প্রেসার ফুটের সামনে ব্যবহার করতে পারি। কম্পিউটারাইজড ইলাস্টিকেশন মেশিন ইজ ইউজ টু ইনক্রিজ প্রোডাক্ট কোয়ালিটি আর প্রোডাক্টিভিটি। আমরা কম্পিউটারাইজড কিছু ইয়া পাওয়া যায়, সেগুলো আমরা প্রোডাক্টিভিটি আর কোয়ালিটি ইনক্রিজ করার জন্য ব্যবহার করি। আচ্ছা, থ্রেড কাটার। থ্রেড কাটারটা এই যে এখানে এটা চিত্র আছে, থ্রেড কাটারটা দেখেন এই যে এই জায়গায় গোল করে দেখানো আছে, এখানে একটা থ্রেড কাটার থাকে। মূলত এটা যে মেশিন ব্যবহার করছে, এই যে গোল ইয়াটা দেখতে পাচ্ছেন, এটার ভিতর দিয়ে ইয়া ঢুকে আর কি, এটার কি বলে, থ্রেডটা ঢুকে আর কি, ইয়ার না থ্রেড, সুতাটা ঢুকে। তো আমরা যখন সেলাই করতে যাই, সেলাই করার ক্ষেত্রে যখন ধরেন আপনি কাফ সেলাই করলেন, কাফ সেলাই করে আপনার তো এখান থেকে সুইটা কেটে দিয়ে, সরি ইয়ার্নটা কেটে দিতে হবে, কেটে দিয়ে তারপরে আপনি কাফ সেলাই করার পরে অন্য কিছু সেলাই করবেন, তো ওইখান থেকে কাটতে হবে। এটা আপনি হাতে করলে আপনার প্রচুর সময় লাগে, সাধারণত এগুলো হাতেই করে। কিন্তু যদি আপনার মেশিন যদি অটোমেটিক হয়ে থাকে, সেক্ষেত্রে অটোমেটিক মেশিনে আমরা একটা অতিরিক্ত এই যে ওয়ার্কিং এইড ব্যবহার করি, সেটা হচ্ছে এটা আপনি যখনই মেশিনটার একটা নির্দিষ্ট জায়গায় চলে যাবেন, চলে যাওয়ার সাথে সাথে ও নিজে নিজেই কি করবে, এই থ্রেডটা ও কেটে দিবে, যাতে আপনার মানে ম্যানুয়ালি আপনার হাত দিয়ে কাটতে হয় না। এটা হচ্ছে একটা অটোমেটিক। এটা বলছে দিস ইজ এ মেশিন ডিভাইস ইন সুইং মেশিন ইউজ টু কাট থ্রেড এট এ রেগুলার ডিস্টেন্স। এটা হচ্ছে গিয়ে একটা রেগুলার ডিস্টেন্স রাখে আর কি সব সময়, যে আপনি যখন হাত দিয়ে কাটতে যাবেন ঠিক যেইখানে সেলাইটা শেষ হয়েছে ওই খানটায় যদি আপনি কেটে ফেলেন, তাহলে কিন্তু সেলাই আস্তে আস্তে ওখান থেকে খুলে যাওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য যেখানে সেলাই শেষ হয়েছে এর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, এটা হচ্ছে গিয়ে 0.05 অথবা 1 মিলিমিটার দূরত্বে সাধারণত এটা আপনার কাটে আর কি। তো এটা হাত দিয়ে যখন কাটতে যাবেন, এটা খুব ছোট একটা ডিস্টেন্স, এটা মেনটেন করা কঠিন হয়ে যায়। এই কারণে আমরা অটোমেটিকলি এই থ্রেড কাটার ব্যবহার করি, যাতে সহজেই আমরা এটা কাটতেও পারি এবং সময়টাও কম লাগে। ল্যাচব্যাক ডিভাইস, ল্যাচব্যাক ডিভাইস তো বুঝেন। ল্যাচব্যাক ডিভাইস হচ্ছে ইট ইজ ওভার এডস সুইং মেশিন, দ্য থ্রেড কাটিং এন্ডস ক্যান বি সিকিউরড উইথ দ্য এয়ার ফ্লো কল্ড ল্যাচব্যাক। ল্যাচব্যাক ডিভাইসটা আপনাদের এখান থেকে চিত্র নাই, এটাতে চিত্র আপনাদের এখানে আছে নাকি দেখি। ল্যাচব্যাক ডিভাইস, ল্যাচব্যাক ডিভাইসের চিত্র নাই, মনে হয় অনেকগুলো পড়ে ফেলছি। আচ্ছা, যেটা বলছে সেটা হচ্ছে কি আপনার ল্যাচব্যাক ডিভাইস সুইং মেশিন ইলেকট্রনিক ইডিজি সেন্সর। এটা হচ্ছে কি আমরা ইডিজি আর কি, কাপড়ের যে একটা প্রান্ত থাকে, ঠিক আছে, ওইখানে যে আমরা ওই যে থ্রেড কাটিং যেটা বললাম, থ্রেড কাটিং এন্ডস ক্যান বি সিকিউরড, যেখানে আমরা কাটি, কাটার পরে ওই যে সুতাটা, ওই সুতাটারে আমরা সিকিউর করে ফেলি এই ল্যাচব্যাক ডিভাইসের মাধ্যমে। যে বলছে যে ইন ওভার এর সুইং মেশিন দ্য থ্রেড কাটিং এডস ক্যান বি সিকিউরড উইথ দ্য এয়ার ফ্লো। এটা আমরা সাধারণত করে থাকি বাতাসের একটা ফ্লো থাকে, ওই বাতাসের মাধ্যমে আমরা ওই সুতাগুলোরে সিকিউর করে ফেলি, অর্থাৎ এটা যাতে পরবর্তীতে মানে কোনো সুতার সাথে জড়ায় না যায়, অথবা টেনশনের কারণে ওই সুতাটা যেখানে সুইংটা শেষ হয়েছে সুইংটা ওইখান থেকে খুলে না যায়। এই জন্য আমরা একটা এয়ার ফ্লো রাখি। এয়ার ফ্লোটা করে কি ওই সুতাটারে একটা নির্দিষ্ট মানে ফ্লো এর মাধ্যমে দূরে সরায় রাখে। ফলে আমরা এই যে
যে ইয়েগুলো বললাম যে সুতা জড়ায় যাওয়া অথবা স্টিচিং স্টিচিং এর যে লুপটা থাকে ওই লুপটা ওপেন হয়ে যাওয়া, এই সকল সমস্যা থেকে সমাধান পেতে পারি। কম্প্রেসড ইয়ার, কম্প্রেসড এয়ার হচ্ছে কি আমরা যখন মেশিনের ভিতরে কাজ করি, ওই যে ছোট ছোট বিভিন্ন কাপড়ের টুকরা, তারপরে হচ্ছে গিয়ে থ্রেডের কাটিং অংশ, কাটা অংশ আর কি, ছোট ছোট বিভিন্ন সুতার কাটা অংশ থাকে যেগুলা মেশিনের ভিতরে থাকলে অনেক সময় মেশিনের ওই গ্রিজ থাকে, তো বিভিন্ন জায়গায় আমরা গ্রিজ দিই, গ্রিজের সাথে জড়া যেতে পারে, বিভিন্ন পার্টসের সাথে জড়া যেতে পারে। তো ওইগুলা পরিষ্কার রাখার জন্য আর কি আমরা একটা অতিরিক্ত প্রেসারে ভিতরে বাতাস প্রবাহিত করি, ফলে কি হয় ওইখান থেকে এই যে ছোট ছোট ইয়েগুলা থাকে, মানে যে অংশগুলা অতিরিক্ত অংশ ওয়েস্টেজ থাকে, ওইগুলা মেশিনের ভিতর থেকে খুব সহজেই আমরা ওইগুলোরে রিমুভ করে ফেলতে পারি। এই যে যেমন যে যে কোনো জায়গায় ধুলা পড়লে আমরা ফু দিয়ে পরিষ্কার করি না, অনেকটা এরকম আর কি। মেশিনের ভিতরে যে ময়লাগুলো থাকে ওইগুলারে আমরা কম্প্রেসড এয়ারের সাহায্যে দূর করে ফেলি। তো এখানে দেখেন স্টেকার আমরা মোটামুটি 12টা পরে ফেলছি, এর ভিতরে আপনার 10টা পড়লেই হবে, সর্বোচ্চ 10টা পড়বেন। স্টেকার লাস্ট আপনাদের বইয়ে। আচ্ছা, স্ট্যাকার ইট ইজ ইউজ টু শিফট গার্মেন্টস ফ্রম ওয়ান মেশিন টু নেক্সট মেশিন। স্ট্যাকারটা হচ্ছে অনেকটা কনভেয়ার বেল্ট, দেখছেন ইয়াতে থাকে, এই যে ইয়াতে কি বলে এয়ারপোর্টে আর কি। তো এটা কনভেয়ার বেল্ট না, ঠিক এটা হচ্ছে গিয়ে ঝুলন্ত অবস্থায়। এটা হচ্ছে আপনার প্রত্যেকটা মেশিনের পাশ দিয়ে উপর দিয়ে একটা লাইন যায়, ওই লাইনের ভিতরে জাস্ট একটা কাজ শেষ করে ওই স্ট্যাকারে ঝুলাই দেয়, এটা অটোমেটিকলি ঘুরতে থাকে, নেক্সট মেশিনে চলে যায় অটোমেটিকলি, মানে একজনের হাতে হাতে হ্যান্ড টু হ্যান্ড ট্রান্সফার করা লাগে না। এটা অনেকটা হচ্ছে আপনার যে মেশিনটা থাকে এই মেশিনের পাশে একটা হ্যাঙ্গারের মতো জায়গা থাকে, হ্যাঙ্গার গুলো অটোমেটিকলি ঘুরতে থাকে ঘুরতে থাকে, আপনি জাস্ট কাজ শেষ করে একটা হ্যাঙ্গারের ভিতরে দিয়ে দিবেন, ওইটা অটোমেটিকলি সামনের দিকে চলে যাবে, সামনের দিকে গেলে যার দরকার নেক্সট মেশিনে যে বসে থাকে ও ওখান থেকে আবার জাস্ট ওইটা রিসিভ করে ওর কাজটা করে আবার ওই হ্যাঙ্গারে দিয়ে দেয়। এইভাবে করে অটোমেটিকলি এক মেশিন থেকে আরেক মেশিনে প্রোডাক্ট গুলো সাপ্লাই করার যে জন্য যে আমরা অতিরিক্ত যে ওয়ার্কেটটা ব্যবহার করি বা অতিরিক্ত ডিভাইস যন্ত্রাংশ ব্যবহার করি, এটা বলা হয় স্ট্যাকার। তো আপনাদের বইয়ে মোটামুটি এতটুকুই ছিল।